আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আজকে আমরা জিকের একটা স্পেশাল প্র্যাকটিসের ডিসকাস করবো, যেখানে 50টা কোশ্চেন আছে। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আছে, খুব সহজ ধরনের প্রবলেম। দেখো, ভুল না করলে ভুল হওয়ার জায়গা থাকবে না, কোশ্চেন কিন্তু কঠিন হয় না। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? প্রথম স্যাটেলাইট। আর্যভট্ট। আর্যভট্ট। দেখো, প্রত্যেকে মুখে উত্তর দিও, কোনো অসুবিধা নেই। কি হবে? অনেকে বলছো আর্যভট্ট। আর্যভট্ট, ব্যাস, ভেরি গুড, আর্যভট্ট। এর পরের কোশ্চেন এর সঙ্গেই আসে যে আর্যভট্ট কত সালে, বলা যাবে কত সালে এটি উৎক্ষেপণ হয়? 1975। 1970, পারফেক্ট, সুন্দর সুন্দর, পারফেক্ট অ্যান্সার, 1975, 1975 সালে এই আর্যভট্ট প্রথম উৎক্ষেপিত হয়। চল, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? দারুণ কোশ্চেন এটাও। তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? কে ভুটানকে বললে? আমি দেবাশিস। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, ভুটান, সুন্দর। দেখো, কোন দেশের জাতীয় খেলা? দেখো, তিনটে জিনিস পড়তে হবে, রাজধানী, বিভিন্ন দেশের রাজধানী, রাজধানী দিয়ে কোশ্চেন দেয়, মুদ্রা বা কারেন্সি দিয়ে কোশ্চেন দেয়, তারপরে তার হচ্ছে জাতীয় খেলা। জাতীয় খেলা, শুধু খেলা কেন, জাতীয় পশু, জাতীয় ফুল, এইগুলো কিন্তু স্ট্যাটিক জিকের পার্ট, কারণ এইগুলোতে কখনো কোনোভাবে পরিবর্তন হওয়ার জায়গা নেই, হ্যাঁ কি না? যেটা দেবে সেটাই অ্যান্সার। ওকে, চল পরে কোশ্চেন, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? দারুণ কোশ্চেন। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? 26 মাইল 385 গজ। হ্যাঁ, একদমই তাই, 26 মাইল 385 গজ ম্যারাথন মাইলের দূরত্ব। চল নেক্সট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের মতো কোশ্চেন, দারুণ কোশ্চেন। কোশ্চেনটাকে স্টার মেরে রাখছি, এরকম পড়লেও পড়তে পারে। দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। এখন একটা দারুণ জিনিস আমাদের হাতের একটা অস্ত্র বলতে পারি, পজিটিভ বা নেগেটিভ দিকেই কাজে লাগাও, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা কি বলি? এআই বলি, হ্যাঁ কি না? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ব্যবহার করা হয়? দেখি কে বলতে পারে। ল্যাঙ্গুয়েজ সি অ্যান্ড C++ করা হয়। ওকে, আর কেউ কোনো অ্যান্সার? আর কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে? আর কারো কোনো না, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রোলগ। ঠিক আছে, অপশন ডি, প্রোলগ। নোট ডাউন করো বা মনে রাখো, স্ট্র্যাটেজিক্যাল এই পার্টটা একটু মনে রাখার চেষ্টা করো, প্রোলগ। ওকে, চলো এরপরে কোশ্চেন দেখো, দারুণ কোশ্চেন, পারবে। পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল তা হলো নালন্দা, পারফেক্ট, নালন্দার অবস্থান বর্তমান রাজ্য অনুযায়ী কোন রাজ্যে? বিহার। একদম। নেক্সট কোশ্চেন, নালন্দার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটাও দারুণ, কুমারগুপ্ত। সুন্দর সুন্দর, এই দারুণ, কুমারগুপ্ত। এবার কত খ্রিস্টাব্দ পর্যন্ত এইটা এখানে একটা রমরমা ব্যাপার বা একটা শিক্ষার বিকাশ চলছিল, মোটামুটি বলা যায় 1197 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, যতদিন না মুক্তারউদ্দিন খলজি ব্যাপারটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, চল, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসে? ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলক। এই তো সুন্দর, এই তো প্রীতির ভালোই প্রিপারেশন রয়েছে। মোহাম্মদ বিন তুগলক। যেগুলো পারবে না হয়তো করো না, কিন্তু যেগুলো পারবে অ্যাটেম্প যেন ঠিকঠাক করা হয়। নেক্সট কোশ্চেন, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ, দারুণ কোশ্চেন। আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো বলা উচিত? ডেনমার্ক। আমি এটা এর পাড়া উচিত, রিম্পার পাড়া উচিত। রিম্পা আমার কাছে অনেকদিন ধরে ক্লাস করছে। বলো, আমি লিখেছিলাম হাঙ্গেরি, পারফেক্ট, হাঙ্গেরি, সুন্দর। হাঙ্গেরি ছাড়াও আরেকটা দেশের নামে উল্লেখ করেছিলাম পশ্চিমবঙ্গ নোট লেখানোর সময়, টেটের ব্যাচে বা বিভিন্ন ক্ষেত্রে। বলতে পারবে আর কোন একটা দেশের সঙ্গে আয়তনের মিল পাওয়া যায় পশ্চিমবঙ্গের? পর্তুগালের যে আয়তন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের আয়তনে কিছুটা কিন্তু সিমিলারিটিস রয়েছে, কাছাকাছি। ওকে, কেন পশ্চিমবঙ্গের প্রায় 88,752 বর্গ কিলোমিটার, হাঙ্গেরির 93, পর্তুগালের 91,000 বর্গ কিলোমিটার, যেখানে ভিয়েতনাম অনেকটাই বেশি, সুইজারল্যান্ড অনেকটাই কম, ডেনমার্ক অনেকটা কম। চলো নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন, মৌসির নাম কোন রাজ্যে? মেঘালয়। মৌসির নাম হচ্ছে মেঘালয়।
ওকে, চল পরের দেখে নাও। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে, দায়ী কথাটা ঠিক নয়, যুক্ত থাকে বা রেসপন্সিবল থাকে কার কাছে? স্পিকার। স্পিকার। দেখো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ভেবে দেখো, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জানি আমরা, রেল মিনিস্ট্রির নাম জানি, এরা কার সঙ্গে কার কার কাছে মানে একদম সংযুক্ত বা রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি। দেখো এইখানে না, এইখানে এই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যদি অ্যান্সার হয় তখন কিন্তু রাষ্ট্রপতি হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে এই মন্ত্রী পরিষদ কার কি থেকে গঠিত হয়, তখন কিন্তু অ্যান্সার হবে লোকসভা, হ্যাঁ কি না? কারণ রাজ্যসভা থেকেও হতে পারে, কিন্তু লোকসভার মেম্বাররাই মেনলি কোনো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করে, হচ্ছে। নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন, এরকম একটা কিন্তু দিয়ে দেবে 280 থেকে। অর্থ কমিশন নাম্বার গঠন, আর্টিকেল। আর কেউ 280 280 280 কমন নাম্বার। কোশ্চেন, কমন কোশ্চেন মনে রাখো 280। শুভেন্দুর কোনো অ্যান্সার পাচ্ছি না, শুভেন্দু একটু পড়ো, দেখো একটু 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 তুমি। আচ্ছা শুভেন্দু, এখন জব তুমি কন্টিনিউ করছো? হ্যাঁ স্যার, আছে এখনো। এখনো আছো? প্রেসার আছে? হ্যাঁ, খুবই প্রেশার স্যার, এই মাসটাই লাস্ট ভাবছি ছেড়ে দেবো, না মানে বাড়া যাচ্ছে না, মানে আমি এদিকেও টাইম দিতে পারছি না স্যার, বেকার হয়ে যাচ্ছে আমার। না না, দেখো আমি একটা জিনিস বলি, পরীক্ষার যদি স্ট্রাকচারগুলো বলি আপকামিং, এটা আমার বলার দরকার। দেখো আমাদের ফুড এসআই মার্চে কমপ্লিট হয়ে যাচ্ছে, মার্চে হয়ে যাচ্ছে, বহু প্রতীক্ষিত, আগের বছর জুন মাসে ফর্ম বেরিয়েছে, ফুড এসআই কিন্তু মার্চে কমপ্লিট। নেক্সট পরীক্ষা হতে চলেছে, আর ভোটের মধ্যে আর কোনো পরীক্ষা নেবে না, নেক্সট পরীক্ষা জুন বা জুলাইয়ে নেবে, সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা। ওকে, মিসলেনিয়াস পরীক্ষা। এই মিসলেনিয়াস হয়ে যাওয়ার পরে ভালো করে শোনো, প্রায় আগস্ট বা সেপ্টেম্বরে নিতে চলেছে হচ্ছে তোমার ক্লার্ক, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। তাহলে এই আমি সেপ্টেম্বর যদি ধরি, মোটামুটি কিন্তু টাইম আর 5 মাস ধরে রাখতে পারো, বেশি কিন্তু টাইম আর নেই। আর তারপরেই ফর্ম বেরোবে, আমি পুলিশের ব্যাপারটা অ্যাভয়েড করছি, কেন সবাই পুলিশের জন্য প্রিপারেশন নাও না। তারপরে যেটা বেরোবে সেটা অনেকেরকে ফোকাস করতে বলছি, সেটা হচ্ছে রেলের দুটো পরীক্ষা, কেন ভ্যাকেন্সিটা অনেক। রেলের একটা হচ্ছে লেভেল 1, যেটাকে গ্রুপ ডি আগে নাম ছিল, আর তারপরটা এনটিপিসি। এই দুটো পরীক্ষা কিন্তু 2025-এর মার্চ মাসের মধ্যে কমপ্লিট হবে। তো এই দুটো পরীক্ষার ক্ষেত্রে যেহেতু কোনো রকম ইংলিশ নেই, তাই পরীক্ষার লেভেলটাকে আমি কোশ্চেন ওয়াইজ একটু যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেটা স্ট্রং হতে পারো, এই দুটো কিন্তু খুব সহজেই ক্র্যাক করতে পারো। আমি এতদিন যে পড়াচ্ছি, আমার সব থেকে বেশি স্টুডেন্ট যেটা যদি ক্র্যাক করে থাকে সেটা হচ্ছে রেল আর হচ্ছে এনটিপিসি, গত বছরের দুটো যে পরীক্ষা হয়েছিল। তো ওই কারণে তোমাদেরকে বলবো, এটা প্রত্যেকে এলিজিবল বয়স টয়েস অনুযায়ী সব কিছুর দিক থেকে। তো লেভেল 1 এনটিপিসি যদি ফোকাস করতে পারো রেলের, তোমরা কিন্তু একটা প্রিপারেশনের স্কোপটা অনেকটাই পাচ্ছ। আর এর অনলাইনে পরীক্ষা কোনো মানে 2 নম্বর বা কোনো দুর্নীতি হওয়ার জায়গা নেই। ওকে, এটা খেয়াল রেখো। ফুড এসআই মোটামুটি নেক্সট উইকে কমপ্লিট হয়ে গেল, তারপরে ব্যাক টু ব্যাক এই এক্সামগুলো চলবে। পুলিশের ব্যাপারটাই বলছি স্যার, না। বলো। অঞ্চলের সচিবের একটা বেড়াইছে নাকি? দেখো পঞ্চায়েত সম্পর্কিত কোনো জিনিস কিন্তু স্বচ্ছ হয় না, তাই দেখো আমি গ্রুপ থেকে আরম্ভ করে কোনো ব্যাপারে পঞ্চায়েতে নিয়োগের কোনো ব্যাপার নিয়ে আলোচনা করি না। প্রথম কথা, পদগুলো কন্ট্রাকচুয়াল। দ্বিতীয় কথা, এই পদের নিয়োগের কোনো স্বচ্ছতা নেই। বুঝতে পারলে? বুঝতে পারছো যে গ্রামাঞ্চলে কিভাবে নিয়োগ হয়। তো আমি ওই জন্য এই পঞ্চায়েতের ব্যাপারগুলো নিয়ে কোনো ডিসকাশন করি না, কোনো ব্যাপারে কখনোই আলোচনা করি না, বা নোটিফিকেশন বেরোলেও গ্রুপে কাউকে শেয়ার করতে না বলি। ওকে, চল চল, এই হচ্ছে পরীক্ষার ব্যাপার। শুভেন্দু একটু টাইম দিও, বুঝলে? জব আমি ছাড়তে বলছি না, জব করার পরও দিনে অন্তত 3 ঘন্টা টাইম একটু বের করো নিজের জন্য। ওকে, চল নেক্সট কোশ্চেন। নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? ভেবেছি। ব্যাটারি। ব্যাটারি ব্যাটারি। দেখো রাসায়নিক শক্তি আছে, তাকে কনভার্ট করছে বৈদ্যুতিক শক্তিতে। কি হবে? বৈদ্যুতিক। কি হবে ব্যাটারি। অ্যান্সার? ব্যাটারি। এইবার ব্যাটারি। বাকিগুলো একটু আলোচনা করি, প্রত্যেকে একটা একটা অ্যান্সার দেবে। আচ্ছা রিম্পা বলো, মোটরে কি হয়? মোটরে কি শক্তি কি শক্তিতে কনভার্ট হচ্ছে? মোটরে বলো, একমাত্র রিম্পা বলবে। বলো বলো, না পারলেও বলো যে স্যার ভুলে গেছি বা কিছু, পারা উচিত অবশ্যই। মোটরে কি শক্তিতে কনভার্ট হচ্ছে? রিম্পা বলো, দাঁড়াও। আচ্ছা দেবাশিস বলো, মোটরে কি শক্তি? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি। ভেরি গুড। বৈদ্যুতিক শক্তি, সেখান থেকে যান্ত্রিক শক্তি। অর্থাৎ কি বলতে পারি, যে
কোনো আমরা কারেন্ট চালাচ্ছি, সেই কারেন্টের ইউজ করে কোনো মোটর চলার মাধ্যমে জল উঠছে বা কোনো যান্ত্রিক কাজ সম্পন্ন হচ্ছে। প্রীতি বলো, প্রীতি বলবে জেনারেটরে কি কাজ হচ্ছে, জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে, কোন শক্তি জেনারেটরে, স্যার তাপ শক্তি শক্তিতে না তাপ শক্তি ব্যাপারটা নয় কি স্যার জেনারেটরে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ জাস্ট শক্তি। জাস্ট উল্টো, জাস্ট উল্টো, যান্ত্রিক যান্ত্রিক থেকে শক্তি তাপ শক্তি। যান্ত্রিক থেকে হুম, হুম, তড়িৎ। এবার দেখো যে কোনো তড়িৎ। যে কোনো জিনিস চললেই লাস্টে কিন্তু তাপে কনভার্ট হয়। অনেকক্ষণ মোটর চললে মোটর গরম হয়ে ওঠে, অনেকক্ষণ জেনারেটর চলে জেনারেটর গরম হয়ে ওঠে। তাহলে গরম হয়ে ওঠা মানে তাপ শক্তিতে কনভার্ট হবে কনফার্ম। মানে জেনারেটরে কি হয়, আমরা তেল জ্বালানি দিই, জ্বালানি দিয়ে একটা মেশিন চালানো হয়, সেই মেশিনটা ক্রমাগত তাদের কার্যকারিতার মাধ্যমে তড়িৎ শক্তি তৈরি করে। এবার চলো ডায়নামো, ডায়নামো স্যার যান্ত্রিক থেকে, স্যার যান্ত্রিক থেকে তড়িৎ। একদমই তাই। ডায়নামো আমি যখন মার্ক করলাম, দেখো ডায়নামো আর জেনারেটর এদের প্রায় সেম কাজ। কি কি? যান্ত্রিক থেকে তড়িৎ। ওকে, যান্ত্রিক থেকে তড়িৎ বা যান্ত্রিক থেকে বৈদ্যুতিক। হচ্ছে, চলো পরেরটা একদম সহজ কোশ্চেন। মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট। অপশন বি। খেয়াল রেখো অপশন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হয়। অপশন বি ডিগ্রি, ডিগ্রির পর কি আছে, সেন্টিগ্রেড, কেলভিন কি আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো পরের কোশ্চেন। ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে, আচ্ছা দাঁড়া একটা জিনিস আমরা এই কোশ্চেনটা একটু মাথায় রাখা দরকার। কেন বলছি, পিএসসি মিসলিনিয়াসে কদিন আগে একটা অন্য ইনস্টিটিউটের ব্যাচে আমি ক্লাস নিচ্ছিলাম, সেখানে অপশানগুলো আমরা 98.6 আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমাদের তাপমাত্রা মাপের একক কি কি আছে? ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড আর আর কেলভিন। কেলভিন। এই তিনটে আছে। তো আমাদের এই তিনটে এককেই মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা একটু জেনে রাখা প্রয়োজন। কি হবে? Yes. ফারেনহাইটে কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। 8.6 ডিগ্রি। এতে কত? যদি আমি এটাকে সেন্টিগ্রেডে বলি, সেন্টিগ্রেডে কত হবে বলা যাবে? স্যার ওই 3/5 দিয়ে করতে হবে। 37, মনে রাখো, একদম রাইট মনে রাখো, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি কেলভিনে বলা হয় কত হবে অঙ্কিতা, কি মনে হয়? স্যার 273 প্লাস 37। তাহলে কত হবে? 310। 273, হ্যাঁ 310। এইটা কিন্তু মাথায় রাখো। কোশ্চেনটা এসেছিল, আমি এই জন্য হাইলাইট করছি যে কেলভিন স্কেলে স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরের, তাই এটা কিন্তু বলে রাখলাম, খেয়াল রেখো। ওকে, চলো পরে কোশ্চেন। লাস্ট এমটিএস এ স্যার আমি এই কোশ্চেনটা পেয়েছিলাম। হ্যাঁ, এইগুলো ইচ্ছা করে দেয়। দেখো খুব অসুবিধার কিছু নেই, একটু সময় খাবার জন্য দেয় এরকম, বুঝতে পারলে? চল, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? সহজ কোশ্চেন। 1949। 30, 35, 49, 55 কি হবে? সহজ কোশ্চেন। 49। না না, 1935। 35। হ্যাঁ 35, 1935 সাল। 1935 সাল, খুব গুরুত্বপূর্ণ। এইবার আর একটা কোশ্চেন। প্রথম গভর্নর নাম বলতে পারবে? আরবিআই এর প্রথম গভর্নরের নাম, অফকোর্স একজন ব্রিটিশ ব্যক্তি হবে, যার নাম হচ্ছে ওসবর্ন স্মিথ। লিখে নাও, ওসবর্ন স্মিথ। ওকে, ওসবর্ন স্মিথ, নোট ডাউন করো, এগুলো কিন্তু এক্সট্রা পয়েন্ট আমি বলে রাখছি। নেক্সট, রজার ফেডেরার কোন দেশের নাগরিক? রজার ফেডেরার টেনিস প্লেয়ার, বিখ্যাত টেনিস প্লেয়ার, কোন দেশের নাগরিক? কে বলতে পারবে? সুইজারল্যান্ড। পারফেক্ট। যদি বলা হয় রাফায়েল নাদাল কোন দেশের প্লেয়ার? স্পেনের। নোভাক জোকোভিচ কোন দেশের প্লেয়ার? সার্বিয়া। এগুলো একটু খেয়াল রেখো। দেখো, গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? মুন্সি প্রেমচাঁদ। ভেরি গুড, মুন্সি প্রেমচাঁদ। সুন্দর। দেখো, মুন্সি প্রেমচাঁদ কিন্তু বিখ্যাত আধুনিক হিন্দি সাহিত্যের, হিন্দি শুধু নয়, হিন্দি ও উর্দু সাহিত্যিক। ওকে, চলো। বসুন্ধরা দিবস কয় পালিত হয়? 22শে মার্চ। 22শে মার্চ নয়, সামান্য 5ই ভুল জুন। না, 5ই জুন বিশ্ব পরিবেশ হ্যাঁ, দিবস। 22শে এপ্রিল। 22শে এপ্রিল হবে। 22শে এপ্রিল, খেয়াল করো, তাড়াহুড়ো নয়, 22শে এপ্রিল। নেক্সট, কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? 1951। 1951। আগের সেটে আলোচনা করেছি। 1951 কোথায় অনুষ্ঠিত হয়?
প্রথমে দিল্লি। সঙ্গে নিউ দিল্লি লিখে রাখো, নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়, এটাই কিন্তু আগের দিন ডিসকাস করেছিলাম নিউ দিল্লিতে, তখন সালটাও বলে রেখেছিলাম। আগা খান কাপ কোন খেলার সঙ্গে হকি যুক্ত? হকি। হকি 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 হকি। যখনই কোশ্চেনটা একটু পাল্টে দেবে খেয়াল রাখো, আগা খান গোল্ড কাপ, তখন কি হবে? আগা খান গোল্ড কাপ হয়ে গেলে কিন্তু ফুটবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চল নেক্সট কোশ্চেন। নিচে কোন আন্দোলনটি নেতৃত্ব দিয়েছিল সীতারাম রাজু? রুম্পা বিদ্রোহ। রোম্পা বিদ্রোহ, পারফেক্ট। এটা ডাব্লিউবিসিএস 2021-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, যে রম্পা বিদ্রোহের সঙ্গে কোন নেতৃত্বের নাম জড়িত? অ্যান্সার হচ্ছে সীতারাম রাজু। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা দয়ানন্দ রামমোহন রায়। সরস্বতী। খারাপ অ্যান্সার দিলে কে? স্যার দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী, একদম দয়ানন্দ। দয়ানন্দ সরস্বতী। দেখো তোমরা ব্রাহ্ম সমাজ আর্য সমাজ সব গুলিয়ে ফেলছো। দয়ানন্দ সরস্বতী। কত সাল বলতে পারবে? ডেট আর সাল কে বলতে পারে? ডেট আর সাল কে বলো, কে বলবে? 1875 সালটা হবে। ভেরি গুড, 1875 সাল। ডেটও একটু ডাব্লিউবিসিএস স্পেশালিস্ট পরীক্ষার্থীদের জন্য ডেট মনে রাখা প্রয়োজন। 1875 সালের 7ই এপ্রিল, 1875 সালের 7ই এপ্রিল। কোথায় এটা প্রতিষ্ঠা হয়? এটা হয় কিন্তু তৎকালীন বোম্বে, বর্তমান মুম্বাই। খেয়াল রাখো, দেখো একটা কোশ্চেন থেকে যতগুলো ইনফরমেশন আমি পাচ্ছি দিয়ে রাখছি। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি খারিফ শস্য? তাড়াতাড়ি, এটা সহজ। নিচের গম। কোনটি খারিফ শস্য? ওয়েট ওয়েট ওয়েট, খারিফ শস্য কাকে বলে? যেটা মে জুলাই মাসে বপন করা হয়, সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়, কোনটা খারিফ শস্য? কোনটা এখানে? পাট। পাট। পাট স্যার পাট। পাট পাট ছাড়াও কি হবে? ধান, ভুট্টা, ধান তুলা, হবে, ধান। কার্পাস, এগুলো প্রত্যেকটা খারিফ শস্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুব কমন টাইপের কোশ্চেন, পিএসসির ফেভারিট প্রশ্ন। তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তরাই। 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 দেখো খেয়াল রেখো, কোনটা পশ্চিম কোনটা পূর্ব আমি কিন্তু বিভিন্ন জায়গায় ছবি এঁকে দেখিয়েছি। ওকে, মৌলিক অধিকার এই ধারণা কোন দেশ থেকে গৃহীত? আমেরিকা থেকে। আমেরিকা। 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 এসে যদি এটা প্রশ্ন করা হয়, যেটা আসতেই পারে পরীক্ষায়, ভারতীয় সংবিধানের অন্তর্গত মৌলিক অধিকার কত থেকে কত নম্বর অনুচ্ছেদের মধ্যে সম্পর্কিত? দেখো প্রথমেই বলে রাখি, পাঠ। অনুচ্ছেদ তো থার্ড নাম্বার পার্ট। হ্যাঁ, পার্ট এটাই হচ্ছে এটাই থার্ড। বলতেছি, পাঠ পাঠ হচ্ছে থার্ড, কোনো অসুবিধা নেই। আর আর্টিকেল হচ্ছে 13 থেকে 35। 12 থেকে 35। 12 থেকে 35। 12 থেকে 35 নম্বর আর্টিকেল। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার প্রীতি, সুন্দর। এবার বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? 11টা। মৌলিক অধিকার 11টা। মৌলিক অধিকার 6টি। তার মধ্যে 11টা। 6টি মৌলিক অধিকার, তার মধ্যে বিভিন্ন ভাগ। ঠিক আছে, 6টি মৌলিক অধিকার। 11টা যেটা ফান্ডামেন্টাল ডিউটি। ওটা মৌলিক কর্তব্য। মৌলিক অধিকার মৌলিক কর্তব্য কিন্তু আলাদা। মৌলিক কর্তব্য পড়ছে ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতি থেকে, ওরা আন্ডারে পড়ছে। ঠিক আছে, চলো। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? 21 থেকে 18। 61। 62। দেখো এটা কিন্তু কঠিন প্রশ্ন। 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 61তম, যেখানে কমিয়ে 18 থেকে 21 পর্যন্ত করা হয়েছে সংবিধান সংশোধন। 61তম। ওকে, নেক্সট কোশ্চেন। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ সাহিত্য। পুরস্কার সাহিত্য। সাহিত্য, পারফেক্ট অ্যান্সার। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য। চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? মধুসূদন দত্ত। খুব খারাপ অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। খারাপ অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এর ও ওপর স্যার ভুলে গেলাম। ঋতুপর্ণ ঘোষ বিখ্যাত এও করেছে, সিনেমাও ডিরেক্টর করেছে। চলো, লিমোনাইট কোন ধাতুর আকরিক? সহজ সহজ সহজ। আয়রন। আয়রন, পারফেক্ট। এই লিমোনাইটকে আর একটা নামেও ডাকা হয়, সেটা কি স্যার বলো? হিমাটাইট। না, হেমাটাইট আলাদা। একে বলা হয় লেমন রক। লেমন রক কেন? এই আকরিকের মধ্যে সামান্য হলেও একটা অ্যাসকর্বিক অ্যাসিডের বা একটা লেবুর মতো একটা গন্ধ রয়েছে, তাই এটাকে বলা হয় লেমন রক, যেটা থেকে আমরা আয়রন বা এফি বা লোহা কি করতে পারি?
সেই লোহা হচ্ছে মানে পরিশোধন করতে পারি। চল, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? ইস্ট। 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 পারফেক্ট, ইস্ট। ইস্ট। এরপরে কোশ্চেন, কোর একদম কোশ্চেন ইকোনমিক্সের। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোনটি বিবেচিত হয় না? বিবেচিত হয় না, বলা যাবে? নোট ডাউন করে নাও। অপশান বেসরকারি বিনিয়োগ। না, না, অপশান সি নাগরিকদের মাথাপিছু আয়। নাগরিকদের মাথাপিছু আয় হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, যাকে আমরা পিসিআই বলি। এটার ক্যালকুলেশন পুরোপুরি আলাদা। ইনকাম ক্যালকুলেশন হয়ে গেলে সেটা যদি আমরা হচ্ছে জনসংখ্যা দিয়ে ভাগ করি, পরিণত জনসংখ্যা দিয়ে, তখন তাকে পার ক্যাপিটা ইনকাম বলি। এই পার ক্যাপিটা ইনকাম কোনোভাবেই জিএনপিকে প্রভাবিত করে না, বা বিএনপির ওপর ডিপেন্ড করে না, বা জিএনপি নির্ণয় করতেও কাজে লাগে না। হচ্ছে নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন, এইগুলো খুব সমস্যা করে। নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? বললাম না মুদ্রা দিয়ে কোশ্চেন দেয়, বলতে পারবে? ভাট। ভাট, থাই ভাট, পারফেক্ট, থাই ভাট। এখানে ভাট আছে, অ্যান্সার হবে থাই ভাট। ঠিক আছে, চল। কোন দেশের সংসদের নাম নেসেট? কোন দেশের সংসদের নাম নেসেট? এটা আলোচনা আসে, বারবার উঠে আসে। স্যার বলছি, আগের কোয়েশ্চেনের বাকিগুলো একটু আলোচনা করে দেবেন? করে দিচ্ছি। এটা তো জিএনপিটা তো দেখে নাও। অ্যাকচুয়ালি হ্যাঁ। জিএনপি মানে কি জানো? জিএনপির যে ক্যালকুলেশন এখানে লিখে নিতে পারো। জিএনপি ইজ ইকাল টু, ফর্মুলাটা হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। ওকে, জিডিপি প্লাস এক্স মাইনাস এন। যেখানে প্রথমেই বলে রাখি এক্সটা কি, লিখে রাখো। এক্স মানে কি? দেশের নাগরিকদের বৈদেশিক আয়। ওকে, এক্স মানে হচ্ছে বৈদেশিক আয়। এম মানে কি? এম মানে হচ্ছে যে প্রচুর বিদেশি তো ভারতে থাকে। বিদেশি মানে যারা বাইরের দেশের নাগরিক, ওই নাগরিকরা আমাদের দেশ থেকে ইনকাম করছে। ধরো আমাদের কোনো একটা হসপিটালে কোনো ডক্টর রয়েছে, সেটা বাইরের ডক্টর, যাদের সিটিজেনশিপ সাউথ আফ্রিকার। তো এখানে চিকিৎসা করতে এসছে, ও চিকিৎসা করছে, চিকিৎসা করে আমাদের দেশ থেকে ইনকাম করছে, নিয়ে চলে যাচ্ছে। ধরো কোনো একটা প্লেয়ার আইপিএলে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে এসছে, ভারতীয়রা যেমন ইনকাম করছে, সেও তো ইনকাম করছে কয়েক কোটি টাকা। সেই ইনকাম করে সে দেশে চলে যাচ্ছে, তাহলে ওর ইনকামটাকে বলা হয় এম। ওই এমটা কি হয়? মাইনাস করতে হয়। আবার এরকমও তো আছে যে কোনো ভারতীয় যে আমেরিকা থেকে ইনকাম করে আসছে, তারটা হচ্ছে এক্স। কথাটা বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। মানে জিডিপির সঙ্গে প্রথমে আমাদের লোক যারা বাইরে থেকে ইনকাম, তাদেরকে অ্যাড করা হয়, আবার বিদেশিরা যারা ভারতে ইনকাম করে সেটাকে মাইনাস করা হয়, তখন জিএনপি ক্যালকুলেট হয়। এইবার সরকার দ্বারা পণ্য ক্রয়, সরকার কোনো কিছু কিনছে মানে এই কেনা যখন হচ্ছে, তাহলে সরকারের একটা নিজের ডিরেক্ট একটা খরচ হচ্ছে, সেটা জিডিপির সঙ্গে ডিরেক্ট ইনক্লুডেড। বুঝতে পারলে? জিডিপি তখনই হাই হয়, জিডিপির প্রথম একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যদি বাইরের দেশের সঙ্গে বাণিজ্য সুদৃঢ় হয়, ক্রয় করার ক্ষমতা থাকে। আমাদের জিডিপি হাই হলে তখনই আমরা বাইরের দেশের থেকে খুব কম দামে কোনো পেট্রোলিয়াম ক্রুড অয়েল কিনতে পারি। তখন আমাদের তেলের দাম তুলনামূলক কমবে, ওটা কিনতে হচ্ছে তো, তাহলে ওটা জিডিপির ওপর ডিপেন্ড করছে। বেসরকারি বিনিয়োগ, যত ইনভেস্টমেন্ট হবে তত কি হবে? যত ইনভেস্টমেন্ট বাড়বে তত হচ্ছে আমাদের এখানে একটা কি বলবে, মানে কর্মসংস্থান থেকে আরম্ভ করে ইনকাম বৃদ্ধি পাবে, সেটাও জিডিপি কে করে। এবার নিট বৈদেশিক বিনিয়োগ মানে কি? আমরা এতে তোমাদের শিল্পর আমি ক্লাসটা দিয়েছিলাম, সেখানে দেখেছো, ভূগোলের শিল্প যেখানে ক্লাস দিয়েছিলাম, সেখানে দেখেছো যে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে বা পূর্ববর্তী ক্ষেত্রে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো এক একটা দেশের সাহায্যে তৈরি, হ্যাঁ কি না? যারা প্রশ্ন কেউ জানবে যে এক একটা লৌহ ইস্পাত কারখানা এক একটা কিন্তু বিদেশি দেশের বৈদেশিক একটা কোনো কোম্পানির সাহায্যে তৈরি। তাহলে তারা করছে ইন্ডিয়াতে বিনিয়োগ, তারা ইনকাম করতেই পারে, যাতে ইন্ডিয়ার মানুষ বা শ্রমিকদেরও তো একটা কর্মসংস্থান হচ্ছে, তাহলে এটাও কিন্তু জিডিপিতে ইনক্লুডেড। কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকাম, এটা কিন্তু জিডিপির ওপর কোনো কিছু গুরুত্ব নয়, মানে কোনো গুরুত্বপূর্ণই নয়। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, চলো। ক্লিয়ার। হ্যাঁ, কোন দেশের সংসদের নাম নেসেট? অ্যান্সার কেউ বলবে?
নোট ডাউন করে নাও, ইসরায়েল। ইসরায়েল। নোট ডাউন করে নাও, ইসরায়েল। চলো, চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত বা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? বলা যাবে? চাকমা উপজাতি না, আসাম, আসাম, আসাম। চাকমা উপজাতি লক্ষ্য করা যায় আসামে। ওকে, আসামে আরো লক্ষ্য করা যায় গারো উপজাতি, ডিমাসাস উপজাতি, হাজাং উপজাতি। আর অরুণাচল প্রদেশে লক্ষ্য করা যায় আপাতানি। লিখে রাখতে পারো, আপাতানিটা আমি দেখেছিলাম কোন একটা জায়গায় কোশ্চেনে। আপাতানি উপজাতি কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, চলো। শাহজাহানের মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? আগ্রা। আর কেউ? একদমই তাই, দিল্লি। আগ্রা, হ্যাঁ, স্যার। আগ্রা, 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 আগ্রা। দেখো, এই মতি মসজিদ কিন্তু বহু লোক নির্মাণ করেছে। ঠিক আছে, বহু লোক নির্মাণ করেছে। তার মধ্যে আগ্রায় যে মতি মসজিদ, সেটা কে নির্মাণ করেছে? সেটা নির্মাণ করেছে হচ্ছে শাহজাহান। এরপরে দিল্লিতে একটা মতি মসজিদ আছে, এটা কে নির্মাণ করেছে বলতে পারবে? এইটা করেছে ঔরঙ্গজেব। লিখে রাখো ঔরঙ্গজেব। কিন্তু, ঔরঙ্গজেব। আর একটা মতি মসজিদটা লাহোরে উপস্থিত, এই লাহোরের মতি মসজিদ কে তৈরি করেছে? লিখে রাখো, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। এইগুলো কিন্তু দেখো একটা কোশ্চেন থেকে কিভাবে বিভিন্ন কোশ্চেন আমরা পাচ্ছি। ওকে, চলো। নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো, বলো। নীলগিরির দক্ষিণে কি হবে? পালঘাট, পালঘাট, পালঘাট। দেখো, পূর্বঘাট বলে কোনো গিরিপথ নেই, তবে থলঘাট রয়েছে। থলঘাট কার কার মধ্যে সংযোগ স্থাপন করে? মুম্বাই আর নাসিক। পারফেক্ট অ্যান্সার, সুন্দর। মুম্বাই আর নাসিকের মধ্যে সংযোগ রক্ষা করছে। ভোরঘাট কার কার মধ্যে? মুম্বাই আর পুনে। মুম্বাই পুনে। সুন্দর, 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 সুন্দর। এই দারুণ প্রিপারেশন রয়েছে। দেখো, মুম্বাই পুনে। আমি কিন্তু, যারা আমার ক্লাসটা ভালো করে খেয়াল করেছো, ভূপ্রকৃতির ক্লাস, তারা কিন্তু এগুলো আর আটকানো উচিত নয়। আমি কিন্তু দুটো পার্ট ভাগ করে করেছিলাম, উত্তর ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলের গিরিপথ আর দক্ষিণ ভারতের কয়েকটা কিন্তু গিরিপথ হচ্ছে। ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? রাবার সব থেকে ভালো। কর্ণাটক। না, কর্ণাটক নয়, কাছাকাছি গেছিলে। কেরল, কেরল। প্রায় 70% রাবার কিন্তু কেরল থেকে, 70% না, প্রায় 79%, 80%-এর কাছাকাছি রাবার কিন্তু ভারতবর্ষের এই কেরল রাজ্য থেকে উৎপাদিত হয়। হচ্ছে নেক্সট প্রশ্ন, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? যকৃতে। যকৃত, যকৃতে। পিত্তরস উৎপন্ন হয় কিন্তু যকৃতে। হচ্ছে নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমস 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ভারতের স্থান কত? ভারতের স্থান কত? দেখো, খেয়াল রাখা প্রয়োজন। ভারতের স্থান হলো চতুর্থ। প্রথম স্থান কার ছিল পদক তালিকায়? পদক তালিকায় প্রথম স্থান কার? চীন, চীন, একদমই তাই, চীন। নেক্সট কোশ্চেন ভালো করে পড়ো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান 3 এর সফল অবতরণকে স্মরণীয় রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে ঘোষণা করেছে? খুব ভালো প্রশ্ন। 23 আগস্ট। 23 আগস্ট। কি হবে? 23 আগস্ট। 23 দেখো, আগস্ট। এটা কিন্তু বারবার আলোচনা হয়েছে ওই সময়, বারবার হচ্ছে বিভিন্ন ফেসবুক বলো বা কোনো যে কোনো, এখন তো ফেসবুক থেকেও অনেক কিছু তথ্য নিউজ পাওয়া যায়, এগুলো কিন্তু বারবার হচ্ছে সামনে এসছে। ন্যাশনাল স্পেস ডে 23 আগস্ট। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে সোনার মেডেল কে পেয়েছে? কি হবে? নীরজ চোপড়া, নীরজ চোপড়া। নীরজ চোপড়া, একদমই তাই। চল, পরে কোশ্চেন দেখে নাও। সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1782। 1782। পারফেক্ট অ্যান্সার, সুন্দর প্রিপারেশন রয়েছে। 1782। কার কার মধ্যে? কার কার মধ্যে? দেখো, মারাঠা আর ইংরেজদের মধ্যে। মারাঠা আর ইংরেজ। ইংরেজের পক্ষে কে ছিল? ইংরেজের পক্ষে ছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। সুন্দর, সুন্দর। চলো, রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছে? রায়তওয়ারি স্যার হল্ট ব্যবস্থা ম্যাকেনজি। না, একটু ভুল হলো, একটু ভুল হলো। টমাস মুনরো। পারফেক্ট, টমাস টমাস মুনরো। মুনরো, টমাস মুনরো, টমাস মুনরো। চল, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার বিখ্যাত স্থাপত্যকার ছিলেন?
স্থাপত্যকার ছিলেন। অপশন এলিমিনেট করো বুঝতে পারবে, অপশন এলিমিনেট করো বুঝতে পারবে। আগে বলো বেতাল ভট্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বেতাল ভট্ট কে ছিলেন? বেতাল ভট্ট ছিলেন বিখ্যাত জাদুবিদ। ওকে, লিখে রাখো, এগুলো ছোট ছোট কোশ্চেন আসতে পারে। বিখ্যাত জাদুবিদ। ধন্বন্তরী কে ছিলেন বলো? চিকিৎসক। ধন্বন্তরী ছিলেন হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসক বা চিকিৎসক লিখতে পারো, চিকিৎসক। শম্ভু কে ছিলেন? শম্ভু ছিলেন বিখ্যাত স্থাপত্যকার। ওকে, বিখ্যাত স্থাপত্যকার। বড়চি কে ছিলেন? বড়চি ছিলেন একজন ব্যাকরণবিদ, ব্যাকরণবিদ। ওকে, একটা থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন যেগুলো আমার দেওয়ার প্রয়োজন, আমার যতটুকু ক্ষমতা আমি কিন্তু বলে যাচ্ছি, একটু খেয়াল রেখো। ঠিক আছে, পরের প্রশ্ন। উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয়েছিল? খরষ্টি। খরষ্টি, পারফেক্ট অ্যান্সার, খরষ্টি ভাষায়। অনেকে পালি বলে অ্যান্সার খুঁজবে বা প্রাকৃত বলে অ্যান্সার খুঁজবে, তা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা শুভেন্দু একটু ক্যামেরাটা অফ করে দাও। কোন যুগে মানুষ কৃষিকাজ করতে শুরু করে? কোন যুগে মানুষ কৃষিকাজ করতে শুরু করে? দেখো, প্রস্তর যুগের কিন্তু ভাগ আছে, প্রাচীন প্রস্তর, বৌদ্ধ প্রস্তর, নব্য প্রস্তর। কৃষিকাজ শুরু করছে কোন যুগে? মধ্য না, নব্য প্রস্তর। দেখো কম্পিটিটিভে কিন্তু আন্দাজের উত্তরে কোনো জায়গা নেই। টপিক পড়লে পারবো, না পারলে পারবো না, কিন্তু আন্দাজে উত্তর হলে কম্পিটিটিভ ক্র্যাক করা খুব ডিফিকাল্ট। এটাই কিন্তু আটকাতে হবে, মনে হচ্ছে এটা হবে, মনে হচ্ছে এটা হবে, এটাকে কিন্তু আটকানোর প্রয়োজন। নেক্সট, প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন? দারুণ কোশ্চেন। উর্দু ব্যবহার করেন। ফৌজি। আর কেউ? আর কেউ? প্রথম ব্যবহার করেছিলেন, প্রথম ব্যবহার করেছিলেন কে? না, ফৈচি নয়। অপশন সি, আমির খসরু। আমির খসরু, ভালো কোশ্চেন কিন্তু, আমির খসরু হচ্ছে। চল চল, আচ্ছা আমির খসরুকে একটা নামে জানা হয়, কি বলতো? এই যে আমরা এখন কাওয়ালি শুনছি ভারতে বিভিন্ন তোতা জায়গায়, পাখি। না কাওয়ালির জনক, ওটাও যেমন ঠিক, লিখে রাখো, কাওয়ালির জনক বলা হয়। ওকে, চল নেক্সট হয়ে এসছে। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলেছিলেন? জাতীয় বিপর্যয় কে বলেছিলেন? কোন ব্যক্তি অসহযোগ আন্দোলনকে হঠাৎ করে যে প্রত্যাহার করে নিল, যে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে যখন হচ্ছে চৌরি চৌরা হত্যাকাণ্ড হলো, তখন হঠাৎ করে প্রত্যাহার করে নেয়? লালা রাজপথ রায়। না না, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা কিন্তু সহজ কোশ্চেন ছিল, আমি কিন্তু লিখিয়েছিলাম। যারা আমার আধুনিক ভারত কমপ্লিট করতে পেরেছো তাদের কিন্তু এগুলো আটকানোর জায়গা নেই, বারবার বলছি। নেক্সট কোশ্চেন, আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা আছে? ভালো কোশ্চেন, ভারত। দেখে শুনে দেখে শুনে দেখে শুনে, তাড়াহুড়ো নয়। ভারত, এবং ইন্ডিয়া। ইন্ডিয়া। হুম, দেখো ভারত, ভারত, ইন্ডিয়া এবং হিন্দুস্তান। না না, হিন্দুস্তানে কোনো উল্লেখ নেই। অপশন সি, ভারত ও এবং ইন্ডিয়া বলা আছে না, ইন্ডিয়া ইন্ডিয়া দ্যাট দ্যাট ইজ ইজ ভারত। ভারত। That is তাহলে Bharat. তাহলে দুটো, এখানে হিন্দুস্তান টুন্দুস্তানে কোনো ব্যাপার নেই, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ওকে, চলো। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? বলা যাবে? বলা যাবে? কঠিন কোশ্চেন, লিখে রাখো 2 মাস বা 60 দিন। 2 মাস বা 60 দিন, খেয়াল রেখো, 2 মাস বা 60 দিন হচ্ছে। কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে মর্যাদা দেওয়া হয়? বলা যাবে? কত সালে যে দিল্লির যে অঞ্চলটা, সেটা জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে মর্যাদা পায়? কে বলবে? কঠিন কোশ্চেন কিন্তু, নোট ডাউন করো। দেখো, 1991 সাল, 1991 হচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা শুনে তো অবাক লাগবে, নোট ডক্টর ডাউন। মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং, পারফেক্ট। 1991 সালে যখন ভারতের অর্থনৈতিক অবস্থা অর্থমন্ত্রী। খুব যখন দুর্বল হয়ে পড়ে, তখন হচ্ছে অর্থমন্ত্রী
মনমোহন সিং কিন্তু আমূল একটা মানে কি বলো চেঞ্জ করে অর্থনৈতিক সংস্কার। এই অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কিন্তু কোটাটাকে পুরো একদম মানে আবার আমরা ভারত অর্থনীতি থেকে চাঙ্গা হয়ে ওঠে। হচ্ছে হয়ে এসছে আর কয়েকটা। নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ ঘটে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, পারফেক্ট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। দেখো অনেকেই এই সমস্ত ক্ষেত্রে যখনই অপশন এ ও সি এরকম দেখে নেয় বা উভয়ই সবগুলি সেই দিকে চলে যায়, তা কিন্তু নয়। এক্ষেত্রে অ্যান্সার কি? কার্বন ডাইঅক্সাইড। হচ্ছে চল চল নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের। দেখো এন নন্দিনী ও এম ললিতা এই দুজন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বলা যাবে? বলতে পারবে? লিখে নাও অপশন বি, বেহালা। ওকে, এই দুজনকে এরকম বলা হয়ে থাকে যে ভায়োলিনের রানী, বা অনেক জায়গায় এদেরকে ভায়োলিন সিস্টার্স নামেও কিন্তু এনারা পরিচিত। দেখো তাহলে টপিকগুলো বুঝতে পারলে যে কোন ব্যক্তি কোন বাদ্য সম্পর্কিত, কোন কোন রাজ্যের কোন কোন আঞ্চলিক নৃত্য রয়েছে, আঞ্চলিক উপজাতি রয়েছে, পশ্চিমবঙ্গের কিছু বিশেষ বিশেষ তথ্য, বা তার সঙ্গে সঙ্গে ইতিহাস বা ভূগোলের সহজ সহজ প্রশ্ন কিন্তু ফুটের পরীক্ষায় পড়বে। বারবার বলছি, পরীক্ষার কোশ্চেন কিন্তু টাফ হবে না, তোমাদের কিন্তু টপিকগুলো যতটা পারে করতে হবে। জেনারেলের ক্ষেত্রে কাট অফ কিন্তু 85+ ক্রস করবে, কারণ এটা ওয়ান স্টেপ এক্সামিনেশন। কথাটা বুঝলে? যেহেতু একটা স্টেপে এটা সম্পন্ন হচ্ছে, তাই এটা বলতে পারি যে কাট অফটা হাই যাবে। ওকে, সেই তুলনায় মিসলেনিয়াস বা ক্লার্কশিপের কাট অফ অত বেশি কিন্তু যাবে না। ওকে, হচ্ছে চল আজকে এতটাই থাক। আগামীকাল আমি আমার একটা ম্যাথের প্র্যাকটিসে ডিসকাস করবো। প্রত্যেককে বলছি ম্যাথের চ্যাপ্টার ধরে একটু সলভ করতে, যার কাছে যে বই আছে না কেন, তারপরে আমাকে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে। হ্যাঁ, শুভেন্দু কিছু বলবে? গতকাল কি ক্লাসটা না হয়েছিল না, নাকি গতকাল হয়নি? ক্লাস হয়নি। গতকাল আমি লিঙ্ক দিলাম, আমার ল্যাপটপটা মানে এই স্ক্রিনটাই আসছিল না গুগল মিটে, আমি কাউকে জয়েনই করাতে পারিনি। ঠিক আছে, আগামীকাল আমি ক্লাস নেব, পরপর একদম শনিবার পর্যন্ত কন্টিনিউ ক্লাস নেব। শনিবার রাতের ক্লাসটা একটু একটু তোমরা ঠিক করে করবে। সেখানে আমি শনিবার দিন 3টে শিফট থেকে স্টুডেন্টদের কাছ থেকে যে যে তথ্যগুলো পাবো, কোশ্চেন তো আনতে দেবে না, তাই কোশ্চেন পাওয়া মুশকিল, আর আমি চাইও না কোশ্চেন কোনোভাবে কারোর হাতে বা সোশ্যাল মিডিয়ায় আসুক বলে। তো আমি যেটুকু ওয়ার্ড অফ মাউথ, যে ব্যাপারটা একটা মনে রাখার ব্যাপার, যেটাকে মেমোরি বেসড বলি আর কি, সেগুলো তথ্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি তোমাদের মধ্যে ডিসকাস করব। তাই রোববার যারা পরীক্ষাতে যাবে তাদের কাছে কিছুটা আইডিয়া হয়তো পেয়ে যাবে যে কোশ্চেনটা কি ধাঁচে হচ্ছে, বা কি রকম টাফ থাকছে, বা কি ব্যাপার। ঠিক আছে, আমার 7 লাস্টে পরীক্ষা। খুব ভালো। যারা 17 তারিখে পরীক্ষা পড়েছে তাদের থেকে একটা অ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে। 17 তারিখে 3টার সময়। একদম লাস্ট শিফট, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক, আগামীকাল ম্যাথ ক্লাস নেব।